আগামী নির্বাচন নিয়ে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বিএনপির আলোচনা তারেক ইউনূস বৈঠকে পূরণ হয়েছে জনগণের প্রত্যাশা। লন্ডন থেকে ফিরে বললেন আমির খসরু, বিচারের আওতায় তো আগামী সরকারকে অনেককে আনতে হতে পারে, তাই না? সুতরাং এটা তো চলমান প্রক্রিয়া। বিচার তো করবেন বিচার বিভাগ, যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে। দুর্নীতির মামলায় বাংলাদেশি হিসেবেই টিউলিপকে আসামি করেছে দুদক। সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ ফিরিয়ে আনতে ব্রিটেনের আদালতের আদেশের অপেক্ষা। আমরা আমাদের যে ল্যান্ড অফ দ্য ল, সেই ল্যান্ড অফ দ্য ল অনুসরণ করে আমরা কাজ করছি, যে কাজেই আমার মনে হয় আমাদের দিক থেকে কোনো ভ্রান্তি নেই। জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের। পরবর্তী শুনানি 24 জুন। আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিক সহায়তা দেবে জাতিসংঘ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রমজানের আগে নির্বাচন করার সিদ্ধান্তে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। লন্ডন থেকে ঢাকায় ফিরে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ সরকারকে লন্ডন বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে লন্ডনে যান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। 6 দিনে সেই সফর শেষে সোমবার ঢাকায় ফিরেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু জানান, লন্ডন বৈঠক সফল, সংস্কার প্রশ্নে ঐক্যমত হলে 1 মাসের বেশি সময় লাগবে না। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সবসময় চাই, যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে। বাজেটে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। অনুষ্ঠানে বক্তারা লন্ডন বৈঠক সরকারের দায় মুক্তির সভা ছিল কিনা প্রশ্ন তোলেন। হ্যাঁ, কিছু কিছু সমালোচনা করা থাকতেই পারে, কিন্তু তারপরেও এটা যে একটা বরফ গলে ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে, এটাকে বইতে দিতে হবে, সামনে যেতে দিতে হবে। এবারকার সরকার লন্ডনে যে 5,500-6 হাজার মাইল পাড়ি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কিনা সেটা আমি ভালো জানি না। যুগপৎ আন্দোলনের শরিকদের অভিযোগ অস্বীকার করে বর্তমান সরকারের বৈধতা আগামী সংসদের কাছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। সকালে গুলশানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। দলটির মহাসচিবের নেতৃত্বে হওয়া বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন। বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জাহিদ হোসেন জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে অভিযোগ করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
অর্থ পাচারকারীদের সাথে আলাপ করে অর্থ ফেরত আনা বা সমঝোতার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। বলেন, টিউলিপকে একজন বাংলাদেশি হিসেবে দুদক আসামি করেছে। যতই বলুন তিনি ব্রিটিশ, দুদকের কাগজপত্র তাকে বাংলাদেশি বলে। দুদক চেয়ারম্যান জানান, যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 1025 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানান তিনি। ব্রিটেনের আদালতের আদেশ পেলে এই সম্পদ দেশে আনা সম্ভব বলেও জানান তিনি। বলেন, আইনগতভাবে প্রমাণ করতে পারলে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব হবে। সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসি এর সহায়তা আমরা জব্দ করতে পেরেছি। ঠিক আছে, আমি আবার বলি, আমরা যাকে নিয়ে ডিল করছি তিনি একজন বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের যে ল্যান্ড অব দ্য ল, সেই ল্যান্ড অব দ্য ল অনুসরণ করে আমরা কাজ করছি। যে কাজেই আমার মনে হয় আমাদের দিক থেকে কোনো ভ্রান্তি নেই। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি পুলিশ। তাই তাদের 24 জুনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার শুনানি শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এরপরও যদি তাদের ট্রাইব্যুনালে হাজির করা না যায়, তাহলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চলবে বলে জানান চিফ প্রসিকিউটর। 1-2 নন, 1400-রও বেশি মানুষ হত্যার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার মূল আসামি তিনি। 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া শুরু হয়। গত 1 জুন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য 16 জানুয়ারি দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। পাশাপাশি নির্দেশ দেওয়া হয় 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করার। সে অনুযায়ী সোমবার পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে খুঁজে পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব শুনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 24 জুনের মধ্যে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ রিপোর্ট দিয়েছেন যে আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে। চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময়ের মধ্যে তারা ট্রাইব্যুনালে হাজির না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই চলবে বিচার কাজ। যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। সেটা আমাদের আইনে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন, তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে 5টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। আগামী মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, গুম বিষয়ক আইনের আওতায় একটি শক্তিশালী গুম কমিশন হবে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্যের সাথে বৈঠক শেষে সচিবালয়ে একথা বলেন তিনি। আরও বলেন, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই ভালো কিছু আইন করতে চায় অন্তর্বর্তী সরকার। এই আইনের অধীনে একটি স্থায়ী গুম কমিশন থাকবে। বিএনপি জামাতের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছিল। এই আইনের ব্যাপারে আন্তরিক হবে দল দুটি, প্রত্যাশা আসিফ নজরুলের। এ সময় তিনি বলেন, সরকারি কর্মচারী আইনের ব্যাপারে পুনর্বিবেচনার অবকাশ আছে। সরকারি কর্মচারীরা যে দাবি দিয়েছে সেগুলো বিবেচনা করে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট দেয়া হবে। সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান ডক্টর আসিফ নজরুল। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। আমাদের এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে আমরা খুব ভালো কিছু ল করে যেতে চাই।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও গণজমায়েত করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এ সময় গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা অধ্যাদেশ বাতিলের দাবি জানান। এ ব্যাপারে সরকার দ্রুত সাড়া না দিলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন করে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। তাদের দাবি, এবার শুধু সরকারি কর্মচারীরা না, বিভিন্ন ক্যাডার সার্ভিসের লোকজন আন্দোলনে নেমেছে। কাল মঙ্গলবার সকাল 11টায় আবারও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তারা। এই প্রজ্ঞাপনে বলা আছে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আজ পর্যন্ত আমরা কেউ কোন নেতৃবৃন্দ কোন আলোচনা প্রস্তাব পায়নি। আপনারা কি পেয়েছেন কেউ? তাহলে প্রজ্ঞাপন জারির মধ্যেও তাদের লুকোচুরি আছে। অতীতের দিনে আমাদের থেকে যে সেবা পরিষেবাগুলো গ্রহণ করেছেন, সেই সেবা পরিষেবাগুলো কর্মচারী বান্ধব এবং সারা দেশের জনবান্ধব হিসাবে সেবা প্রদান করার সুযোগ প্রদান করবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য নগরকে পরিষ্কার রাখতে নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ ও ওয়ারিশ সার্টিফিকেট পেতে ওয়ার্ড সচিবদের সাথে মতবিনিময় করবেন বলে জানান তিনি। ঢাকা দক্ষিণ নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। বলেন, সরকারের উচিত তাদের নিরপেক্ষতা বজায় রাখা, দ্রুত সময়ের মধ্যে যেন তার শপথ নেয়ার ব্যবস্থা করে, অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুতই তাকে মেয়র হিসেবে প্রকাশ করা গেজেট বাস্তবায়ন করা হবে বলেও আশা করেন ইশরাক হোসেন। দাবি করেন, দীর্ঘদিন আন্দোলন চলেও নাগরিক সেবা ব্যাহত হয়নি। আন্দোলনের শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছেই, কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। আটক করা হয়েছে বাস চালককে, তবে পালিয়ে গেছে হেলপার। রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ আউশকান্দি সড়কের সালামতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার একটি গার্মেন্টসে কাজ করেন। রাজধানী থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে ঘুমিয়ে পড়লে গন্তব্য অতিক্রম করে মেয়েটি সিলেট পর্যন্ত চলে যায়। পরে সেখান থেকে হবিগঞ্জ যেতে মা এন্টারপ্রাইজ নামের একটি বাসে ওঠে। শেরপুর এলাকা পার হওয়ার পর বাসের অন্যান্য যাত্রীরা নেমে গেলে কিশোরীকে একা পেয়ে পালাক্রমে নির্যাতন চালায় বাসের হেলপার লিটন মিয়া ও চালক সাব্বির। কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানায়। পরে সালামতপুর এলাকায় স্থানীয়দের সহযোগিতায় টহল টিম বাসটি থামিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। চালককে আটক করা গেলেও কৌশলে পালিয়ে যায় হেলপার। গাজীপুরে এটিএম বুথের ভেতর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। রোববার রাতে ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেন। এর আগে ওই দিন সকালে শ্রীপুরে ব্যাংকের একটি এটিএম বুথে এ ঘটনা ঘটে। মামলায় উল্লেখ, ভুক্তভোগী একটি স্পিনিং মিলে চাকরি করেন। মিলের পাশের এটিএম বুথে টাকা তুলতে প্রায় যেতেন তিনি। সেখানে বুথের নিরাপত্তা কর্মী লিটন মিয়া আরও ভালো বেতনের চাকরির কথা বলে তাকে বুথের ভেতরে আলোচনার জন্য ডেকে নিয়ে নির্যাতন চালায়। পরে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক আসামি লিটন। তোমার মেয়ে তো আমার মেয়ে, তুমি যাও গা ভাই। আচ্ছা, তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি তোমার মেয়ের চাকরি লুয়ে দেয়া, আমি তোমার বাসা দেয়া, এই আর কি কই আমার ভাড়াই দিচ্ছে। ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তালা স্পিনিং মিলছে তাকে 12,000 টাকার বেতনে একটা চাকরি দিবে, তাদেরকে চলে যেতে বলে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। এদিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রাজবাড়ীর পাংশায় 2 স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। রোববার রাতে ভুক্তভোগীদের পরিবার এই ঘটনায় 2টি ধর্ষণ মামলা করেছে। মামলায় বলা হয়, ওই দিন দুপুরে স্কুল থেকে কোচিং শেষে বাড়ি ফেরার পথে তাদের পথ রোধ করে শিহাব ও হাসমত নামের 2 তরুণ।
পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের একটি পানের বরজে নিয়ে নির্যাতন চালায়। পরে ভুক্তভোগীরা পরিবারকে সব খুলে বললে থানায় মামলা করেন তারা। এ ঘটনায় শিহাবকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে ধরতেও কাজ করছে পুলিশ। যশোরে চৌগাছায় ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে যশোর জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী ও শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এছাড়া দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনজীবীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একই সাথে তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় তাদের। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সহ জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের ঈদুল আজহায় ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১,১৮২ জন। বিগত ঈদের তুলনায় এবার সড়ক দুর্ঘটনা বেড়েছে ২২%, আর আহতের সংখ্যা বেড়েছে ৫৫%। ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। রেলপথে এবার ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত আর ১২ জন আহত হয়, আর নৌপথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত আর ৬ জন নিখোঁজ হয়। সড়ক, রেল, নৌপথে সব মিলিয়ে ৪১৫টি দুর্ঘটনায় ৪২৭ জন নিহত ও ১,১৯৪ জন আহত হয় বলে জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল, যেখানে ১৩৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪৭ জন নিহত ও ১৪৮ জন আহত হয়েছে। তিন দফা জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসিন মন্টু। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অফ অনার। রোববার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান মোস্তফা মোহসিন মন্টু। রোববার রাতে ও সোমবার সকালে ২ দফা জানাজা শেষে তার তৃতীয় জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে সর্বস্তরের শ্রদ্ধার জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয় মুক্তিযুদ্ধের এই অন্যতম সংগঠককে। পরে একে একে শ্রদ্ধা জানান তার স্বজন, রাজনৈতিক সহকর্মী ও সমাজের বিশিষ্টজনরা। শ্রদ্ধা জানান মোস্তফা মোহসিন মন্টুর বন্ধু ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন বলেন, আপোষহীন ছিলেন মোস্তফা মোহসিন মন্টু, তাই ছেড়েছিলেন আওয়ামী রাজনীতি। তিনি ছিলেন আপাদমস্তক একজন গণতান্ত্রিক নেতা, গণতন্ত্রে বিশ্বাস করতেন, যে নীতির সঙ্গে তিনি যে কখনো আপোষ করেন, যে কারণেই আওয়ামী লীগ ছেড়ে তিনি বেরিয়ে যাওয়ার পরে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখানে কাজ করছেন। মন্টু তো আমাদের দলের সবচেয়ে শেষে বহুদিন ধরে উনি নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত উনি মানে মৃত্যু পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছেন। শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, মোস্তফা মোহসিন ছিলেন অনুকরণীয়, অনুসরণীয়। তরুণ বয়স থেকেই তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬০-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মন্টু ভাই ছিলেন বলা যায় যে একটা সাহসের প্রতীক। যে কোনো জায়গায় ওনাকে আমরা ডাকলে, বিশেষ করে সাহসের জায়গায় মন্টু ভাইকে আমরা সবসময় খুবই প্রম্পট পেয়েছি। মন্টু ভাই, খসরু ভাই এবং তার যে দলবল সঙ্গে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে ৬৯-এর আন্দোলন সফল হবে, এটা আসলে এই ইতিহাসে কল্পনা করা যায় না। মোস্তফা মন্টুর প্রতি মানুষের শ্রদ্ধা দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে তার পরিবার। ছেলেমেয়েরা জানালেন, তিনি রাজনীতি করেছেন মানুষের জন্য, দেশের জন্য। সবাই বাবাকে জানে তার কাজের ব্যাপারে, তার পলিটিক্সে কি করে গিয়েছে, দেশের জন্য কি করেছে সে। আলহামদুলিল্লাহ, আমার বাবা অনেক ভালো একজন লোক ছিল, দেশের জন্য অনেক করেছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্য মরদেহ নেওয়া হয় বনানী কবরস্থানে। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।